শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর এবং শুভ সকাল। এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন দেশ বিদেশ থেকে, যেই প্রান্ত থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, যমুনা টিভির প্রতিদিনের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে। দীর্ঘ একটা পথ আমরা অতিক্রম করেছি একসাথে, দীর্ঘ পথ পাড়ি দেব একসাথে, এই প্রত্যাশা প্রতিদিনের প্রত্যাশার পাশাপাশি যে দায়িত্বটা আমাদের উপর আমরা প্রথম থেকেই নিয়ে নিয়েছি এবং আপনাদের দিনকে গুছিয়ে দেয়া, দিনের শুরুতেই সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে দিনটা আরেকটু বাড়তি করে গোছানো যেতে পারে, এই প্রত্যাশা। এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম আমার হাতে আছে, যে সংবাদ শিরোনামগুলো আমি দর্শকদের সাথে রুনিয়া শেয়ার করতে চাই। নিশ্চয়ই রুনিয়া, তোমার এই বিষয়টি মাথায় আছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একটা বিশাল ডামাডোল বাজছে, কিন্তু যদিও একটিমাত্র দেশের প্রেসিডেন্ট নির্বাচন, তবে এর কিন্তু বৈশ্বিক রাজনীতির একটা ভিন্ন রকম প্রভাব পড়ে। এই প্রভাবের কথাই আজ যেমন দর্শকদের জানাবার চেষ্টা করব, একই সাথে রোববার যেহেতু শেষ হয়েছে প্রচারণার আনুষ্ঠানিকতা, তাই দর্শকদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা তাও একটু জানাবার চেষ্টা করব। প্রেসিডেন্ট নির্বাচনের কাল ভোট, করোনা পরিস্থিতির মধ্যে এবার ভোট দিবেন মার্কিনিরা। ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আরও জানবো। নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী সরাসরি যোগ দিচ্ছেন আজিম উদ্দিন অভি। মার্কিন সময় রোববারেই শেষ হলো নির্বাচনী প্রচারণা। আনুষ্ঠানিক ভোট গ্রহণের আগে কেমন উৎসাহ উদ্দীপনা আপনি দেখছেন? জোহাইর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে। আপনারা জানেন এই প্রায় এক সপ্তাহ পর্যন্ত অগ্রিম ভোট যেটি আজকে শেষ হলো, সেটি আগামীকালকে আর অগ্রিম ভোট দেওয়ার সুযোগ নেই। পরশুদিন নিউ ইয়র্ক যেটি যুক্তরাষ্ট্র মঙ্গলবারে 3 তারিখ যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় একসাথে ভোট গ্রহণ হবে। সেক্ষেত্রে আমি এই বাংলাদেশিদের কথা যেটি বলতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে অনেক বাংলাদেশিদের মধ্যে যাদেরকে দেখেছি তারা অনেক ক্যাম্পিং করছে, বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আমরা অনেক বাংলাদেশি খবর পেয়েছি, বিশেষ করে নিউ ইয়র্কে বেশিরভাগ বাংলাদেশিদের মধ্যে আমরা জো বাইডেনের সাপোর্ট দেখলেও রিপাবলিকানের মধ্যে অনেকদেরকে দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা অনেক বাংলাদেশিদের দেখতে পেয়েছি অগ্রিম ভোট দেওয়ার ক্ষেত্রে, যেটি এত উচ্ছ্বাস উদযাপনা যেটি আমরা আগে দেখতে পাইনি বাংলাদেশিদের মধ্যে। আজকে যেটি আমি বলবো, আজকে অগ্রিম ভোটের শেষ দিন থাকায় অনেক বাংলাদেশিরা বৃষ্টির মধ্যে অনেক কেন্দ্রে যেখানে অগ্রিম ভোট হচ্ছে সেখানে ভোট দিতে গিয়েছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি। আমরা অনেকের মধ্যে যে গতবার হয়তো বাংলাদেশের মধ্যে এত আগ্রহটা আমরা দেখিনি ভোট দেওয়ার ক্ষেত্রে, এবার অনেক আগ্রহটা আমরা সেটি দেখতে পাচ্ছি জুবাইর। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় অনেক বাংলাদেশি এবং তারা ভোট দিয়েছেন অনেক চরিত্র অনুযায়ী জো বাইডেন আমরা জানতে পেরেছি জুবাইর। অসংখ্য ধন্যবাদ অভি, আপনি আমাদের জানাচ্ছিলেন। আমাদেরও শুভকামনা থাকলো যারা ভোট দিয়েছেন আগাম, নিশ্চয়ই তাদের মতামতের প্রতিফলন তারা দেখতে পাবেন, যেটা তারা প্রত্যাশা করছেন। যুক্তরাষ্ট্রের, যেমনটা করে অভি বলছিল, যুক্তরাষ্ট্রের শেষ হলো প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটদান। নির্বাচনের 2 দিন বাকি থাকতেই আগাম ভোট দিয়েছে ফেলেছেন বেশিরভাগ ভোটার। শুধু ডাকেই ভোট দিয়েছেন 6 কোটি মার্কিনী। বিপুল মেইল ইন ভোটের ফলে ভোট গণনায় কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বিলম্বিত হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এই অবস্থায় মেইল ইন ব্যালটের স্বচ্ছতা নিয়ে সংশয় জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পরে নির্বাচন, তাও আগাম ভোটের শেষ দিনে এমন অপ্রত্যাশিত ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো ভোটারদের ভোগান্তি কমাতে যুক্তরাষ্ট্র জুড়ে কেন্দ্রে কেন্দ্রে ছিল বিনামূল্যে খাবারের ব্যবস্থা। রাজ্যভেদে সর্বোচ্চ 1.5 মাস ও সর্বনিম্ন 5 দিন আগাম ভোট দেওয়ার সময় শেষ হয় রোববার। এর মধ্যেই ভোটদান সম্পন্ন করেছেন রেকর্ড 10 কোটি মার্কিনী, যা 2016 সালের মোট ভোটার উপস্থিতির 72%। মূলত মহামারীর কারণে এবার মানুষের আগ্রহ বেশি আগাম ভোটে। মানুষ জানছে যে তাদের ব্যালট কতটা গুরুত্বপূর্ণ এবং তারা নিরাপদে ভোট দিতে পারেন। সব জেনে ভোটদানে তাদের আগ্রহ বাড়ছে। অবশ্য শুধু করোনা নয়, আগাম ভোট পড়ার অন্যতম কারণ ট্রাম্পের জয় ঠেকানো, এমনটাও মনে করছেন অনেকে, যাদের বেশিরভাগই ট্রাম্পের 4 বছরের শাসনামলে একেবারেই সন্তুষ্ট নন। প্রতিটা দিন এলাকাবাসীর কাছে গিয়ে গিয়ে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেছি। কিভাবে ভোট আমাদের দিন বদলে দিতে পারে তা জানিয়েছি মানুষকে। প্রতিটা দিন এলাকাবাসীর কাছে গিয়ে গিয়ে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেছি। কিভাবে ভোট আমাদের দিন বদলে দিতে পারে তা জানিয়েছি মানুষকে।
ফ্লোরিডা শহর নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রাজ্যগুলোতে আগাম ভোট পড়েছে সবচেয়ে বেশি। অনেকে আবার কেন্দ্রে না গিয়ে ডাকে ভোট পাঠাচ্ছেন। মেইল ইন ব্যালটের স্বচ্ছতা নিয়ে ক্ষমতাসীনদের সংশয়ের মধ্যেই 6 কোটি মানুষ ডাকে ভোট দিয়ে ফেলেছেন। ডাকে বিপুল ভোট পড়ায় গণনা ও চূড়ান্ত ফল ঘোষণায় লেগে যেতে পারে কয়েক সপ্তাহ। তবে এ কারণে ভোট গণনায় প্রেসিডেন্ট ট্রাম্পের কারচুপির সংখ্যা যৌক্তিক নয় মত বিশ্লেষকদের। নজিরবিহীন সংখ্যক মানুষ ভোট দিয়ে ফেলেছেন। মোট ভোটারের অর্ধেকই ভোটদান সম্পন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে, অথচ নির্বাচনের দিনের ভোট গ্রহণ তো এখনো বাকি। এই অবস্থায় 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত ফল জানা সম্ভব নাও হতে পারে, কিন্তু এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সবশেষ 2000 সালে নির্বাচনের 1 মাসেরও বেশি সময় পর মার্কিন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জর্জ ডব্লিউ বুশের চূড়ান্ত জয় নিশ্চিত হয়েছিল। নুজহাত কামাল, যমুনা নিউজ। প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশি ভোটাররা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মনোভাব, অভিবাসন ইস্যুতে নানা কারণে বেড়েছে ডেমোক্র্যাট দলের প্রতি সমর্থন। প্রায় 6 লাখ বাঙালি এবার ভোটাধিকার প্রয়োগ করছেন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন অনেকে। মার্কিন নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বরাবরই কম, তবে এবছর পরিস্থিতি ব্যতিক্রম। ট্রাম্প বাইডেনের আসন্ন লড়াই নিয়ে বেশ উৎসাহী বাংলাদেশি ভোটাররা। বেশিরভাগ বাংলাদেশি ভোটারই বলছেন ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি আর মুসলিম বিদ্বেষী চিন্তাধারা সহ নানা কারণে জো বাইডেনকেই ভোট দেবেন তারা। ডেমোক্রেটিকে ভোট দিছি, ডেমোক্রেটিক সব দিক দিয়ে ভালো আছে, আমাদের ইমিগ্রেন্টদের জন্য ভালো আছে, এই দেশে আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য ভালো আছে, ধর্মীয় স্বাধীনতা ভালো আছে ডেমোক্রেটিকের আমলে। নিউ ইয়র্কে আমি দেখছি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, ওনার সাপোর্টার আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে সবচেয়ে বেশি। বাঙালিরা মূলত ডেমোক্রেট সমর্থক হলেও কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গত 4 বছরে মোর দেন 5 মিলিয়ন নিউ জব আমাদের এডিশন হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ এগুলো বন্ধ হয়েছে। যখন ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তখন লিবিয়ার মতো, সিরিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত হয় নাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে কার দ্বারা আমাদের ইকোনমি, কার দ্বারা আমাদের আমেরিকা স্ট্রং হবে। অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে আসুন প্রেসিডেন্ট ট্রাম্পকে রি-ইলেক্ট করি এবং সেই সাথে রিপাবলিকান দলের মনোনীত সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করি। মোট 6.5 লাখ বাংলাদেশের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় প্রভাব না ফেলতে পারলেও ফ্যাক্টর হয়ে উঠতে পারে সুইং স্টেটগুলোতে। কারণ ফ্লোরিডা, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাস বহু বাংলাদেশির। 2000 সালের নির্বাচনে ফ্লোরিডায় মাত্র 537 ভোটে জিতে হোয়াইট হাউসের টিকিট পেয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চট্টগ্রামে নিখোঁজের 4 দিন পর সীতাকুণ্ড থেকে সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরাবাজার এলাকায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে সারোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সারোয়ারের সন্ধানের দাবিতে 3 দিন ধরে নানান কর্মসূচি পালন করছিল চট্টগ্রামের সাংবাদিকরা। গত বৃহস্পতিবার সকালে নগরীর ব্যাটারি গলি বাসা থেকে বের হন আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কিছু তথ্য দিয়েছেন যে 28 তারিখে রাত্রে উনি ওনার ওয়াইফের কাছে, ওয়াইফকে সারপ্রাইজ করার জন্য কাউকে না বলেই রওনা দিয়েছিলেন, একটা মোটরসাইকেলে উঠছেন এবং তারপরে উনি আসলে সবকিছু বলতে পারছেন না, এমনভাবেই বলেছেন। এবং মাঝে তাকে 2 দিন বিভিন্ন জায়গায় রাখা হয়েছে বা একটা অ্যাম্বুলেন্সে তুলছে, এই ধরনের কথা বলছেন। এই ছিল আমার কাছে সকালের বাংলাদেশের এই পর্যায়ের সংবাদের আপডেট। রুনিয়া, যেই কয়টি সংবাদ দেখলাম তার মধ্যে স্পোর্টসের প্রতি যেমন আমাদের সবার একটা আগ্রহ রয়েছে, নিশ্চয়ই যারা ফলো করেন তাদের এই আগ্রহের জায়গাটা ধরে রাখবার জন্য যে তথ্যগুলো ছিল যা যথার্থ, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে তথ্যগুলো আমরা জানাবার চেষ্টা করছি নিশ্চয়ই হয়ে আছে। আগাম ভোট দেওয়াতে এত ভোট পড়েছে, তারা বলছে যে গত বছরে যে ভোট কাউন্ট হয়েছিল সেটা 72% অলরেডি আগাম ভোট হয়ে গেছে এবং এখনো নির্বাচন 6 কোটি মার্কিনী আগাম ভোট দিয়েছেন। অথচ এই আগাম ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তাকে সমালোচনার মুখে ফেলেছে শেষ মুহূর্তে। এটা নিশ্চয়ই একটা ভিন্ন রকম প্রভাব ফেলবে। ভিন্ন রকম প্রভাব তো ফেলবে, কারণ তুমি প্রথমে বলেছো বিশ্ব রাজনীতিতে এটা একটা বড় প্রভাব থাকে। এগুলো নিয়ে আরো আলোচনা হবে।
আমরা দুজন মিলেই কিন্তু চেষ্টা করছিলাম আপনাদেরকে নতুন কিছু আপডেট দেওয়ার, নতুন কিছু তথ্য দেওয়ার। তার ধারাবাহিকতায় এমন মানুষদের কথা বলতে চাই আসলে যারা না থাকলে এই সভ্যতার বুকে আমাদের অস্তিত্ব টিকে থাকতো কি নাই তা বিশাল বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়াতো। কারণ রুক্ষ মাটির বুক চিরে যারা সবুজ ফসল উৎপাদন করেন, তাদের সকাল থেকে সন্ধ্যা অবধি, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল তারা দেখতে পান একটা নির্দিষ্ট সময় পর। তবু প্রতিদিনের তাদের যেই হাড় ভাঙা খাটুনি, প্রতিদিনের তাদের যে আবেগের বহিঃপ্রকাশ, প্রতিদিনের তাদের যেই মায়া, তাদের দুহাত দিয়ে এই রুক্ষ মাটিকে আরও অনেক বেশি উর্বর করে তুলে, সেই মানুষদের কাছ থেকেই তাদের সকালের শুরুটা আজ আপনাদের সামনে। খাবার টেবিলে বসে যখন আমরা খাচ্ছি তখন এই বিষয়টা মাথায় রাখা দরকার যে আমার সামনে যে খাবারগুলো আছে সেগুলোর পেছনে কিন্তু অনেক মানুষের অবদান আছে, তাদের কঠিন পরিশ্রম আছে। তো সেটার জন্য যখনই আমরা দেখা যাচ্ছে হয় না প্লেট ভরে খাবার নিচে কিন্তু খাচ্ছি না, ফেলে দিচ্ছি, তখন কিন্তু সেটা তাকে অপমান যেমন করা হয় ঠিক সেভাবে নিজেকে অপমান করা হয়, নিজের বিচার বুদ্ধিকে অপমান করা হয়। কারণ আমাদের চারপাশে প্রচুর মানুষ আছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার এবং তার পাশাপাশি পরিবেশকে উজ্জীবিত করার, পরিবেশকে জাগিয়ে তুলবার জন্য। ঠিক উন্নয়নের সাথেই শিল্পায়ন ওতপ্রোতভাবে জড়িত, আর শিল্পায়নের সরাসরি প্রভাব পড়ে সবুজায়নের উপর। সবুজ কোমলের ঝুঁকিতে পড়বে বাংলাদেশে আমাদের প্রকৃতিও। আবার ব্যতিক্রমও আছেন যারা উন্নয়ন চান প্রকৃতিকে মাথায় রেখে, আশেপাশের লোকজনকে সাথে নিয়ে সবুজায়নের চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তেমনি একজন শৌখিন কৃষক দীন মোহাম্মদ, যিনি নোয়াখালীতে পতিত জমিতে ধান, সবজি ও বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে সবুজায়নের চেষ্টায় সফল এক ব্যক্তি। নোয়াখালীতে চাষযোগ্য পতিত জমি আছে ৩,৪৯৫ হেক্টর। এর মধ্যে সদর উপজেলায় আছে ৬২০ হেক্টর। দীন মোহাম্মদ বাড়ির পাশে থাকা ৫০% জমিতে বিরি ৫৪ জাতের ধান লাগান এবছরের শুরুর দিকে। শহরের এক কোণে পতিত জমিতে অসময়ে ধানের ভালো ফলন দেখে চমকে যেতে হবে। পাশাপাশি ছোট ছোট জমিতে জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত লাউ, করলা, লাল শাক, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের রঙিন শাকসবজি চাষ করেন তিনি। আমার মাথার মধ্যে ঢুকছে কি আমার তো সবজি যেগুলি আছিল এগুলি তো পরিষ্কার করে আনলে আমি এই মুহূর্তে তো আমি একটা ধান লাগাইতে পারি। তখন সেই দিনেই আমি আসি এইটারে পরিষ্কার পরিচ্ছন্নতা করি, আমি ধান লাগাইতে শুরু করলাম। এমন পতিত জমিতে ধান, সবজি ও বিভিন্ন ধরনের ফলের বাগান দেখতে ও ফল খেতে আসেন এলাকাবাসীরা দেখে দেখে তারাও পরিকল্পনা নিতেছে যে ফিউচারে তারাও এমনটা করবে। এখন অনেকেই উৎসাহিত হয়েছে যে শহরের আশেপাশে তাদের যে সমস্ত জায়গা জমি পতিত পড়ে আছে, ভবিষ্যতে তারা কোনো জমিকে পতিত থাকতে দেবে না, তারা এই ধরনের ধান উৎপাদন করে দেশকে সমৃদ্ধ করবে। দীন মোহাম্মদের কৃষিকাজে সহযোগিতা করছেন তার স্ত্রী, 3 ছেলে ও 2 মেয়ে।
বিষমুক্ত এসব ফসল তারা বাজারে বিক্রি না করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দিয়ে থাকেন। আম গাছ, জাম গাছ, কাঁঠাল ধরে, নারিকেল, আত্মীয় স্বজনরা দিই, নিজেরাও খায়। দেশের প্রান্তিক অঞ্চলের বিভিন্ন জায়গা ও প্রতিটি বাড়ির পতিত জমিতে নানান ফসল চাষ করলে একদিকে যেমন নিরাপদ খাদ্য উৎপাদন হবে, তেমনি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, এমনটাই মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। কৃষি জমিগুলো যাতে অকৃষি খাতে চলে না যায় এবং সেগুলো যাতে কৃষির আওতায় যাতে চলে আসে, ফসল উৎপাদনের আওতায় চলে আসে, সেই কার্যক্রম উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন এবং আশা করি আমরা এর প্রেক্ষিতে বাংলাদেশের কৃষির সার্বিক উন্নয়ন সহ কৃষি উৎপাদন এবং কৃষি খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ নিরাপদ খাদ্যের যে আমাদের একটা স্লোগান রয়েছে সেটাও নিশ্চিত হবে বলে আমরা মনে করি। আমাদের এই খাদ্যের নিশ্চয়তা দেবার জন্য যারা শুরু থেকে পরিশ্রম করে যাচ্ছেন, কৃতজ্ঞ চিত্তে তাদের কথা প্রতিদিনের শুরুতেই স্মরণ করতে চাই, কারণ আমার দিনের পুরোটা অংশ জুড়ে আপনাদের যে অবদান কোনোভাবেই হয়তো তার প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে আপনারা যেই যোগানটা আমাদের দিচ্ছেন তার বিরাট একটা অংশ কিন্তু মানিকগঞ্জ থেকে প্রতিদিন এসে নগর জীবনে সংযোজিত হয়। আমাদের সহকর্মী বি এম খোরশেদ এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে আমরা জেনে নিতে চাই আসলে কৃষকদের এই যে আগাম শীতকালীন যে ফসল তার মজুদ বা তার যোগান বাজারে এখন কি পরিমাণে তিনি দেখতে পাচ্ছেন, এবং অল্প কিছুদিন আগে একটি বন্যার দেখা মিলেছিল কৃষকদের জীবনে, যার একটা প্রভাবও পড়েছে। সামগ্রিকভাবে বাজার পরিস্থিতিতে তা কেমন প্রভাব ফেলেছে, কেমন দেখছে বি এম খোরশেদ, তাই জানবো। বি এম খোরশেদ, শুভ সকাল। শুভ সকাল জুবাইর। আমি যে এখন রয়েছি মানিকগঞ্জের একটি সবজি ক্ষেতে, যেখানে সকালবেলা যেহেতু সবাই প্রস্তুতি নিচ্ছেন বাজারে আজকের যে সবজি সেই সবজি নেওয়ার জন্য। আমি আপনাকে সেই দৃশ্যটা একটু দেখাই। যে জায়গাটিতে রয়েছি সেখানে 9% একটি জায়গা। এইখানে কিন্তু লাল শাক, মূলা, ছিম, এরপরে হচ্ছে উস্তা, লাউ, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে কিন্তু চাষাবাদ হয়েছে এবং সকালবেলা কৃষকদের প্রস্তুতি দেখছি আমরা যে লাল শাকগুলো তোলা হচ্ছে, লাউগুলো তোলা হচ্ছে স্থানীয় বাজার নেওয়ার জন্য। আপনি জানেন যে মানিকগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। মানিকগঞ্জের 7টি উপজেলাতেই কিন্তু এই সবজির জন্য বেশ খেতে রয়েছে এবং বেশ চাহিদা রয়েছে। মানিকগঞ্জের সিংগার, সাটুরিয়া, সদর এই অঞ্চলগুলোতে কিন্তু সবজি সবচেয়ে বেশি হয়। এইবার যেটি হয়েছে যে আসলে কয়েক দফা বন্যার কারণে সবজি এখনো কিন্তু অনেক জমিতে কিন্তু পানি রয়েছে, যে কারণে সবজি যে আগাম যে সবজি শীতকালীন যে সবজি সেই সবজি চাষাবাদ কিন্তু কম হয়েছে। তবে যেহেতু পানি নামতে শুরু করেছে এবং বন্যা যে ক্ষতি সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কিন্তু চেষ্টা করছেন কৃষকরা, এবং সেখানে আমরা দেখছি যে আগাম সবজি কিন্তু বেশ এখন কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এবং সবজি বাজারে যে গত কয়েক মাস ধরে যে সবজি বাজারে যে আমরা যেটা শুনতেছিলাম যে আগুন, সেই আগুনে কিন্তু এখন কিন্তু মানে বাজারটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, যেহেতু সবজি শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। এবং আমরা মানিকগঞ্জের লাউ, সিম, এরপরে লাল শাক, পালং শাক, বিভিন্ন যে এখানে কলমি শাকও কিন্তু চাষ করা হয়েছে আমরা দেখছি। সেখানে সকাল থেকেই কৃষকের যে ভোর থেকে তাদের যে পরিচর্যা সবজি ক্ষেতের এবং সবজি তুলে স্থানীয় বাজারগুলোতে নিয়ে যাওয়া, আড়তে নিয়ে যাওয়া, সেই ব্যস্ততা কিন্তু এখন কিন্তু শুরু হয়েছে প্রত্যেকটি মাঠেই কিন্তু আমরা সেটা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু শুধুমাত্র ফসলের মাঠে না, যেখানে যতটুকু জায়গা রয়েছে পুকুর পাড়ে, রাস্তার ধারে, উঠানে, সবখানেই কিন্তু এই সবজি কিন্তু চাষাবাদ হয়। আমরা একটু সবজি বিষয়ে কথা বলতে চাই। এখানে একজন কৃষক ভাই রয়েছেন, তার সঙ্গে কথা বলি। আপনি তো সকাল সকালে লাল শাক তুলছেন, এই শাক এই জমি থেকে কতদিন ধরে তোলা হচ্ছে? এই জমি থেকে 1 সপ্তাহ ধরে আমরা এই লাল শাক তুলতেছি, তার বাজার দর এখানে করতেছি। এখন তো একটু আগাম সবজি যেহেতু দামটা বোধহয় একটু ভালো না? হ্যাঁ, এখন একটু দাম ভালো, কারণ আমাদের মনে আনন্দ জাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এবার কি কি সবজি চাষাবাদ করেছেন? আমি এবার সবজি চাষাবাদ করেছি, লাল শাক, মূলা শাক, তারপরে কলমি শাক, তারপর পুঁই শাক, পালং শাকও বুনছিলাম, ওগুলো আগামী বিক্রি করে ফেলছি উঠান শেষে। আচ্ছা, মানে আপনারা এই সবজি কি শুধু কি ফসলের মাঠে করেন নাকি আপনাদের বাড়িতে বা উঠানে যেখানে? না, আমরা এখানে একটু ফাঁকা ভিটা উঁচু জায়গা ছিল, বৃষ্টি পানি নামার সাথে সাথে আমরা এগুলা আবাদ করছি। আবার উঠানের সাইড দিয়ে
কিছু জায়গা ফাঁকা জায়গা আছে, ওগুলা লাউ গাছ লাগাইছি, লাউ হয়েছে। ফাঁকা ফাঁকা জায়গায় সবজি একটু দান ব্যাট করে কত সময় ওই পানির সময় লাল শাক বুনি, ওই বাড়িতে খাই, কিছু আবার বিক্রি করি। অনেক ধন্যবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে কিন্তু সবজি চাষাবাদ অব্যাহত রাখার জন্য কিংবা চাষাবাদকে আরো আধুনিকায়ন করানোর জন্য কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানাভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেখছি যে মাঠ দিবস থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে কৃষকদের এই সবজি চাষে আগ্রহী করার জন্য, এবং সবজি চাষটা কিন্তু তুলনামূলক কিন্তু লাভজনক। আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আপনি তো লাউ নিয়ে বাজারে যাচ্ছেন দেখছি। জি, আমি লাউ কেমন হয়েছে এবার? জি, আলহামদুলিল্লাহ, লাউ এবার অনেক ভালো হয়েছে। আমার লাউ পুকুর পাড়ে, এমনি জমি নষ্ট হয় নাই, পুকুরের উপর দিয়ে জাংলা দেওয়া হচ্ছে। এমনি লাউয়ের বাজারও এবার ভালো, অনেকটাই আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। আর ঠিক আছে, ধন্যবাদ। তো শুনছিলেন জুবাইর, এখানে সবজি কিন্তু সেই বাজারে উঠতে শুরু করেছে এবং চাষিরা কিন্তু বেশ খুশি, কারণ আগাম সবজি চাষ করে তারা কিন্তু বেশ লাভবানও হয়েছেন। অসংখ্য ধন্যবাদ বিএম খোরশেদ। একটু আপনাকে বাড়তি করে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে আগাম শীতকালীন যে সবজির খোঁজটা আপনি দিয়েছেন তা হয়তো জনমনে কিছুটা হলেও প্রশান্তির পরশ এনে দিবে, কারণ পণ্য উৎপাদন থেকে বাজার পর্যায়ে এসে যখন পৌঁছায় এর মধ্যে যেই ব্যবধানটা, এই ব্যবধানের দাম অনাকাঙ্ক্ষিতভাবে এতভাবে বেড়ে যায় যার প্রভাব কিন্তু কৃষকদের জীবনের উপরে। যে কৃষক তার উৎপাদিত আলুটি হয়তো 6 থেকে 10 টাকা কেজি দরে মাঠ পর্যায়ে থেকে বিক্রি করে দিয়েছে, তাকেই যখন বাজার থেকে সেই আলুটি 80 কিংবা 60 কিংবা 50 টাকায় কিনে তার পরিবারের জন্য নিয়ে যেতে হয়, নিশ্চয়ই তার মনে যে অসন্তোষের জন্ম নেয় তা কোনো দিনই কোনোভাবে কোনো প্রতিদানে পূরণ করা সম্ভব নয়। আর রুনি একটু আগে আমাকে যে বিষয়টি বলছিলে, তোমার সাথে আলাপকে যে বিষয়টি আসলো, রাফলি তুমি যেটি মনে করিয়ে দিলে যে 1 প্লেট ভাত আমাদের সামনে এসে পৌঁছতে 6 মাস সময় লাগে। ধরে নিলাম রুনিয়া 4 মাসই লাগে, 5 মাসই লাগে, 6 মাসই লাগে, কিন্তু এই সময়টার পিছনে যে শ্রম, অক্লান্ত যে পরিশ্রম এবং নিষ্ঠার সাথে যত্ন করে যে সেই সবজিটাকে চাষ করা, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর যখনই আমরা এই যে সকালের বাংলাদেশ অনুষ্ঠানটা করে যখনই ঢাকার বাইরে কোথাও যে টিভি সেটের বাইরে যাই, তখন আজকে সকালে বিএম খোরশেদের সাথে যখন আমরা ওখান থেকে মোরগের ডাক শুনছিলাম, তখন সত্যি একটা অদ্ভুত ভালো লাগা আসলে কাজ করছিল। আমার স্ক্রিনটা দেখে একখণ্ড বাংলাদেশ মনে হচ্ছিল, কারণ বিএম খোরশেদ যেই রঙের শার্ট পরেছে, পিছনে যে সবুজ মাঠ, দিগন্ত জোড়া সব মিলিয়ে মিশে কিন্তু একদম আমাদের পতাকার একটা অবয়বের মতো ছিল। পুরো বিষয়টি আমার কাছে অনেক বেশি চার্মিং ছিল, অনেক বেশি উপভোগ্য ছিল। এবং আমাদের জীবন কিন্তু এই যে প্যান্ডেমিকের কারণে কিন্তু থেমে গেছিল, স্থবির হয়ে গেছিল, কিন্তু সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা এই যে নিউ নর্মালের সাথে যেভাবে অ্যাডজাস্ট করে গেছি, জীবনটাও কিন্তু তার গতিতে ফেরত চলে আসছে। তো গতকাল থেকে 1 তারিখে, নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমাদের সুন্দরবনকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আবার পর্যটকদের জন্য। তো ঠিক সেখানকার পরিস্থিতি কেমন আছে, পর্যটকদের ভিড় কেমন এবং প্রস্তুতি সেখানে সব রকমের আছে কিনা তাদের নিরাপত্তার, সেই বিষয়গুলো জানবার জন্য আমরা চলে যাচ্ছি বাগেরহাটে, যেখানে আছেন ইয়ামিন আলী। তার সাথে যুক্ত হচ্ছে, জেনে নিচ্ছি ছোটোখাটো বিষয়গুলো। ইয়ামিন আলী, যেহেতু গতকাল থেকে ওপেন করে দেওয়া হয়েছে সুন্দরবনকে আবার পর্যটকদের জন্য, আপনি কী ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন আছেন? এবং শুভ সকাল। রুনিয়া, শুভ সকাল। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাচ্ছি শুভ সকাল। একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যেটি সুন্দরবন সম্পর্কে। আসলে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, এই সুন্দরবনে কিন্তু দেশি বিদেশি লাখো পর্যটক প্রতি বছরই এখানে ভ্রমণ করে। ভ্রমণ পিপাসুরা কিন্তু একবার সুন্দরবন ঘুরে দেখার জন্য তাদের একটি আকাঙ্ক্ষা থাকে, একটি স্বপ্ন থাকে। সেই স্বপ্ন নিয়ে তারা আসে এবং এই সুন্দরবন দেখে আসলে তারা মুগ্ধ হয়ে আবার ফিরে যায়। এখানে কি নেই সুন্দরবনে দর্শকদের জন্য, পর্যটকদের জন্য? এখানে আছে বিশ্বের সেই ঐতিহ্য চিত্রল হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, সেটি দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না। এখানে আছে ডলফিন, বিশ্বের প্রায় বিলুপ্ত প্রজাতির ইরাবতী ডলফিন সহ কয়েক প্রকার ডলফিন রয়েছে। এখানে রয়েছে কুমির, নানান ধরনের পাখি আছে, বানর আছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমি সে বিষয়টি জানাতে চাই যে 1 নভেম্বর এটিকে দীর্ঘ 7 মাস পর এটিকে কিন্তু খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। গতকালকে সেটি শুরু হয়েছে। আমি সুন্দরবন বিভাগের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে করমজল টুরিস্ট স্পটের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন, গত বছর এই দিনে 500+ দর্শনার্থী সেখানে গিয়েছিল, গতকালকে গিয়েছে 200+। অর্থাৎ
এই রেশিওটা করোনার কারণে, এই যে কোভিড-19 যেটি বিশ্ব দেখেনি, সেটির ভিতরে কিন্তু 2% পর্যটক এটি কিন্তু কম নয় বলে তারা বলছেন। আর তিনি আরও যেটি জানিয়েছেন, সেটি গত নভেম্বর, অর্থাৎ এর আগের বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে সুন্দরবন ঘুরে দেখার যে সময়টি, পর্যটকদের জন্য যাওয়া আসার যে সময়টি, সেই সময়ে গত বছর প্রায় 1,07,000-এর মতো দর্শনার্থী সেখানে ভ্রমণ করেছে। সেই রেশিও অনুযায়ী সে যেটি বলছেন বা যেটি জানাচ্ছেন সেটি হলো যে এখনো কিন্তু তারা আশাবাদী যে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়বে। এবং গতকালকে একটি ট্যুরিস্ট লঞ্চ সেখানে ঢুকেছে। এছাড়া আপনার যে একটি বিষয় জানাতে চাই যে এই স্পটগুলি কিন্তু বাড়ছে, যেমন করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালি, এছাড়া আরও 4টি স্পট বাড়ছে, যার ভিতরে পূর্ব সুন্দরবনে 2টি রয়েছে, যেটি হলো আন্দারমানিক, যেখানে কিন্তু ডলফিনের একটি অভয়ারণ্য, যেখানে দর্শকরা এই ডলফিনটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে থাকে, সেই ডলফিনটা তারা দেখতে পাবে। আলীবান্ধা, যেখানে সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের কারণে, সেই সুন্দরী গাছের সেখানে একটি সমারোহ রয়েছে। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, প্রচার হচ্ছে এবং এই দর্শনার্থীর সংখ্যা কিন্তু এখানে বাড়বে। রুনিয়া, অসংখ্য ধন্যবাদ ইয়ামিন আলী আপনাকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। এবং অবশ্যই আমার মনে হয় যখনই ডিসেম্বর মাসটা আসবে, স্কুল ছুটির বিষয়টা হবে, তখন অবশ্যই এখন সবকিছু অনলাইনে, তাই আলাদা করে স্কুল ছুটি বলাটা একটু বিপদের মধ্যে আমরা এখন পড়েছি। এখন আমরা অ্যাডজাস্ট করছি না, অনলাইনে হচ্ছে কি অফলাইনে হচ্ছে। ওই যে তুমি বলছিলে না রুনিয়া, নিউ নর্মাল, দিস ইজ নিউ নর্মাল। এবং এই যে আমাদের আয়োজনগুলো কিন্তু এখন যে বিষয়টি হয়েছে, আগে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে আয়োজনগুলো ছিল, তা হয়তো যে অংশগ্রহণ করবার একটা সুযোগ ছিল, অনেকে হয়তো যেতে পারতেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে নিউ নর্মালের কারণে এখন চাইলে ঘরে বসেই বিভিন্ন আয়োজনের সাথে আমরা যুক্ত থাকতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু অনেক বড় একটা আমাদের জন্য পাওনা। তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক এরকম কিছু আয়োজন যেগুলো চলছে, কিছু হয়তো আপনাকে গিয়ে দেখতে হবে, কিছু হয়তো অনলাইনে আপনি যুক্ত হতে পারবেন। চিত্রকর্মের প্রদর্শনীর কথা জানাচ্ছি। বাংলাদেশ শিল্পকলার উজ্জ্বল এক নক্ষত্র হচ্ছে মুর্তজা বশীর। আজ বেলা 3টা থেকে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে বশীর অ্যান্ড ইলোকুয়েন্ট মাইন্ড শীর্ষক মুর্তজা বশীরের সেরা সব চিত্রকর্ম প্রদর্শিত হবে। বেঙ্গলি শিল্পায়নে কামরুল হাসান এক্সিবিশন হলে প্রদর্শিত হবে এই আয়োজন। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে যারা আন্তর্জাতিক হতে পেরেছেন, মুর্তজা বশীর তাদের অন্যতম। শিল্পাচার্য এবং তার সতীর্থদের প্রতিষ্ঠিত ঢাকা চারুকলা ইনস্টিটিউটের প্রথম প্রজন্মের শিল্পী তিনি। বাহ, চিত্রকর্ম প্রদর্শনীর কথা রুনিয়া জানাচ্ছিল। আমি এমন একটি আয়োজনের কথা জানাতে চাই। ঢাকার গ্যালারি কায়াতে স্কেলড আপ নামে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে। 15 জন শিল্পীর 23টি আর্টওয়ার্ক প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে। নিতুন কুণ্ডু, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান সহ আলোচিত সব শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। আরেকটি আয়োজনের কথা আপনাদেরকে জানাচ্ছি, সেটা একটি কর্মশালা। প্রতি বছর বিশ্বের 10 লাখ মানুষ আত্মহত্যা করে। প্রতি 40 সেকেন্ডে আত্মহত্যার ঘটনা ঘটে একটি। আশঙ্কা করা হচ্ছে 2020 সালে এই সংখ্যা প্রতি 20 সেকেন্ডে একজনে পৌঁছবে। এই প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে আজ সকাল 9টা থেকে নোয়াখালী সরকারি কলেজে একটি কর্মশালার আয়োজন করেছে হিলিং হার্ট কাউন্সেলিং। নিশ্চয়ই আমাদের জীবনে যে সংকটগুলো, সেই সংকটের বর্তমানে দাঁড়িয়ে এরকম আয়োজন প্রশংসার দাবি রাখে। একটি ভিন্ন রকম গল্প জানাতে চাই। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে আজ ঝিনাইদহে সন্ধ্যা 5টা থেকে এক ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। তরুণদের ভবিষ্যতের ক্যারিয়ার সম্পর্কে জানাতে আয়োজন করা হয়েছে এই কনফারেন্স। তরুণ উদ্যোক্তা তৈরি, তরুণদের ভবিষ্যৎ তৈরি, পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করে দেয়া, এই সকল ক্ষেত্রেই কিন্তু এখন রাষ্ট্রের যে অবদান কিংবা বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে উনি যে অবদানগুলো আমরা দেখছি, তা সত্যিকার অর্থে সেই পরিবর্তিত বাংলাদেশ বা স্বপ্নের যে বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলতে শুনি মাঝে মাঝেই, সেই পথে যে আমরা হাঁটছি এটা একদম সুস্পষ্টভাবে দেখা যায়। এবং আমরা উদ্ভাবনের ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছি, আমরা বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম দেখতে পাচ্ছি, আমরা আমাদের মননের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু যে মানসিক স্বাস্থ্য নিয়ে যে এখন আমরা কথা বলা শুরু করেছি এবং এটাতে যে আমরা নজর করতে পেরেছি, এটা কিন্তু অনেক বড় একটা আমরা বলবো যে ধাপ আমরা পেরিয়ে এসেছি। ওয়েদার আপডেটের জন্য সরাসরি যুক্ত হচ্ছি জুবাইরের কাছে।
ধন্যবাদ। জুবাইর, ওয়েদার কি বলছে আজকে? একদমই, ওয়েদার যা বলছে তা একটু জানাতে চাই। সরাসরি যুক্ত হচ্ছি বললেই কেমন যেন একটা আতঙ্ক কাজ করে, মানে কত দূরে যেন চলে এসেছি। আমরা একই জায়গায় আছি, একই স্টুডিওতে আছি, সকালের বাংলাদেশের সেটে আছি। মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার যেই নিম্নচাপের কথাটি আমরা জানি তা লঘুচাপ মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একটু জানাতে চাই, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু সৈয়দপুরে যা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে যা ছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যায়ে আপনাদের সূর্যোদয় এবং সূর্যাস্তের খোঁজ জানাতে চাই। আগামীকাল সূর্যোদয় হওয়ার সম্ভাবনা জানাচ্ছে 6:05 এবং সূর্যাস্ত আজ যাবে 5:19। বিভাগীয় শহরগুলোর দিকে যদি চোখ রাখি তাহলে দেখব ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবার সম্ভাবনা রয়েছে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগর চট্টগ্রামে সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস থাকবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিভাগ রাজশাহী, যেখানে সর্বোচ্চ 34 এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিভাগ আমার কাছে আছে রংপুর, যেখানে সর্বোচ্চ 33.2, সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং তার পরবর্তী বিভাগ আমার কাছে ময়মনসিংহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 30.4 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস থাকবার সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে যদি চোখ রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আজ সর্বোচ্চ 31.4 এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবার সম্ভাবনা রয়েছে। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 31.5, সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে প্রিয়নগরীর সর্বোচ্চ তাপমাত্রা 29.6 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস থাকবার সম্ভাবনা রয়েছে। এই যে 29, 25 কিংবা 30 যেই 24-এর কথা আমরা বলছি, আসলে রিয়েল ফিল বা সত্যিকার অর্থে অনুভূত হওয়ার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু কিছুটা তারতম্য ঘটে। যদি 29 দেখেন তবে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার সাথে যুক্ত করে যেই ফলাফলটা আপনি পাবেন অনুভূত তাপমাত্রা তা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ পারিপার্শ্বিক যে তাপমাত্রা, আপনার চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশের যেই উত্তাপ, সেই উত্তাপও আপনার অনুভূত হয় এবং হিট অ্যাবজর্ভ করে রাখবার যে ক্ষমতা বিভিন্ন বস্তুর মধ্যে, বিভিন্ন পদার্থের মধ্যে আমাদের চারপাশে, তাও কিন্তু এই সামগ্রিক তাপমাত্রা একটা প্রভাব ফেলে। আমার কাছে এই ছিল ওয়েদারের আপডেট। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার কাছে আছে আরেকটা আপডেট, নতুন কোনো স্বাদের খবর। সেটা হচ্ছে স্বাদু পানির মাছে শুটকির স্বাদই কিন্তু আলাদা। পাবনার চলন বিলের মাছ থেকে তৈরি শুটকি মাছ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিলের আশেপাশে দেখা যায় শুটকি চাতাল এবং চলুন দর্শকরা সেখানে ঘুরে আসে সকাল থেকে এবং আমরা সে এলাকা একটু ঘুরে দেখে আসতে চাই। একদিকে দিগন্ত বিস্তৃত পানি আর অন্যদিকে শুটকির চাতাল দেখা যায় পাবনার চাটমোহর এলাকার চলন বিলের আশেপাশে। বিলের মাছের শুটকি তৈরি করতে সারাদিন ব্যস্ত থাকছে হাজারো মানুষ। খুব সকালে মাছ ধরা হয়, এরপরে মাছকে পরিষ্কার করে নানা প্রক্রিয়ায় শুটকির জন্য উপযোগী করে তোলা হয়। সবশেষে বাঁশের তৈরি মাচায় শুকোতে দেয়া হয়। রোদের তাপে শুকিয়ে ফেলা হয় মাছকে। শুকিয়ে যাবার পর সেই মাছ পাঠানো হয় সৈয়দপুর, নীলফামারী সহ দেশের বেশ কয়েকটি জেলায়। কার্তিক থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত চলে এই কাজ। পুঁটি, ট্যাংরা, খোলসে, টাকি, দাঁড়কে ও মৌসি মাছের শুটকি এখানে বেশি হয়। বড় সাইজের পুঁটি প্রতি কেজি বিক্রি হয় 450 থেকে 500 টাকা, মাঝারি 350 টাকা ও ছোটটা বিক্রি হয় 250 টাকা কেজি দরে। দাঁড়কে মাছ 160 টাকা কেজি, মৌসি ও ট্যাংরা বিক্রি হয় 700 টাকা কেজিতে। আর খাটাসি নামেও এক ধরনের মাছ আছে যার দাম পড়ে প্রতি কেজি 1000 টাকা। চলন বিলের মাছ স্বাদের জন্য বিখ্যাত, সেই জন্য শুটকির চাহিদাও আছে অনেক। শুটকি মাছের চাতালের সাথে জড়িত রয়েছে শতাধিক পরিবার। পুঁটি মাছ, খোলসে মাছ, দাঁড়কে মাছ, টাকি মাছ, এই মাছগুলো আমরা কিনে শুকাই। কার্তিক মাসের থেকে এই মাছের শুকানো শুরু করি একেবারে অঘ্রাণ মাস পর্যন্ত। আপনার চলন বিলের যে মাছের স্বাদ, সেই স্বাদটা আসলে আলাদা, যে কারণে আমি এখান থেকে যাওয়ার সময় এই মাছটা নিয়ে যাচ্ছিলাম, টাটকা মাছ।
স্বাস্থ্যকর উপায়ে মানুষের কাছে শুটকি পৌঁছানোর জন্য প্রশাসন থেকেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। এই মাছগুলো কাঁচা মাছ বিক্রি হয় বাজারে এবং কিছু মাছ এখানকার মৎস্যজীবীরা শুকিয়ে লোকালি চাতাল পদ্ধতিতে শুকিয়ে তারা শুটকি তৈরি করে। এই শুটকিগুলো উত্তর অঞ্চলে সহ নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট এগুলো বিক্রি হয়। চলন বিলের বেশ কয়েকটি পুরনো ঐতিহ্যের মাঝে তার জায়গা এখনো দখল করে রেখেছে এখানকার শুটকি মাছ। এই শিল্প অনেক মানুষের জীবন জীবিকার সাথে জড়িত। একদিকে যেমন অর্থ আয় হচ্ছে, তেমনি বিলের মাছের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করছে হাজারো মানুষ। তো যাদের ধারণা যে ধরনের শুধুমাত্র নোনা পানির শুটকি মাছে আসলে সুস্বাদু, সেটা কিন্তু একদমই না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্বাদু পানির মাছেও কিন্তু যে শুটকি যেটা হচ্ছে সেটারও কিন্তু স্বাদ সত্যিই খুব ভালো। স্বাদু পানির কোন শুটকিটা সবচেয়ে বেশি মজা হবে রুনিয়া? আমি একটা শুটকিও খাই না। না, তুমি শুটকি খাও তো? না, রুনিয়া শুটকি খায় না। সে যাই হোক, এই প্রসঙ্গে অনেক আলাপচারিতা হতে পারে। আমরা অনেক মজার রান্না করতে রুনিয়াকে দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে নাই বলি। বাস্তবতা হচ্ছে আজ সারাদিন যমুনা টেলিভিশনে যে আয়োজনগুলো দেখতে পাবেন তার খোঁজ জানাতে চাই। 3:30 আপনারা দেখতে পাবেন ডক্টরস অন কল। আজ আপনারা শিশু বিশেষজ্ঞকে আপনাদের সন্তানের সমস্যার কথা জানাতে পারবেন। রাত 9টায় দেখতে পাবেন করোনা হেল্প ডেস্ক, যে অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আপনাদের জন্য থাকছে। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারবেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা। রাত 11টায় দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে টক শো 24 ঘন্টা। আর এছাড়া প্রতি ঘন্টায় তো রয়েছে আমাদের নিউজের আপডেট। নিশ্চয়ই প্রতিদিনই হয় না কেমন আমাদের যে জীবনে যে হয় না প্রতিদিন অনেক কিছু, প্রতিদিন অনুষ্ঠানটা শেষ করতে মন চায় না। একদমই প্রতিদিন রুনিয়ার শেষে এসে মনে হয় না, শেষ না করলে হয় না, কি হতে হয় না। যাই হোক, এই বাস্তবতা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। দিনের শুরুটা যেহেতু হয়ে গেছে, একটা সম্ভাবনাময় দিন আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। দিনের শুরুর ভাগটায় যদি আপনি দিনটাকে গুছিয়ে নিতে পারেন, যদিও শনিবারটি আমরা সুযোগ পাইনি, রবিবার থেকে আমরা সুযোগ পেয়েছি, চেষ্টা করছি রবিবার থেকে আপনাদের সপ্তাহটা গুছিয়ে দেবার। তাতে করে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে আপনি এর একটি প্রভাব দেখতে পাবেন। এবং সকালবেলা প্রকৃতি, পরিবেশ, চারপাশের এই পজিটিভ যে এনার্জিগুলোর কথা বলছিলাম, তা যদি আপনার জীবনে সন্নিবেশিত হয়, সত্যিকার অর্থে জীবনের শক্তির মাত্রাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবং সেই মাত্রাটাকে ধরে রাখবেন, সেই উদ্দীপনাটাকে ধরে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন এক সকালে নতুন কোনো সম্ভাবনার গল্প নেই। সেই পর্যন্ত ভালো থাকুন। শুভ সকাল।